अरावली हिल हमारे इंडिया के लिए बहुत मैटर करता है, बहुत ज़्यादा मैटर करता है। अरावली हिल ना रहे, हमारे मतलब बहुत सारे एंसेस्टर्स ने, राजपूतों के एंसेस्टर्स ने अपने बलिदान दे के उनको सेव करा है। और ये तो गलत है कि अरावली हिल्स के लिए इतना प्रोटेस्ट हो रहा है, तो सही में गलत है। तो अपने अरावली हिल्स के लिए प्रोटेस्ट जो चल रहा है मैं उसके साथ हूँ। যেই পাহাড় জল বাঁচায়, বাতাস ঠেকায়, মানুষকে টিকিয়ে রাখে, সেই পাহাড় যদি মুনাফার লোভে নিলামে ওঠে, তবে প্রশ্নটা তখন আর শুধু পরিবেশে থাকে না, থাকে ক্ষমতার চরিত্র নিয়ে। আরাবল্লীকে ঘিরে আজ যে সংঘর্ষ, তা প্রকৃতি বনাম উন্নয়ন নয়, আসলে এটা লোভী রাষ্ট্র বনাম আম জনতার অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে কারা লুটের পক্ষে আর কারা বাঁচানোর পক্ষে, সেটাই আজ নগ্ন সত্য হয়ে সামনে এসেছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ী। ये जंगल मैं हूँ, ये नदी भी मैं हूँ, ये सागर भी मैं हूँ, ये पेड़ भी मैं हूँ, ये आकाश भी मैं हूँ, और ये सारी सृष्टि भी मैं हूँ, मैं ही सृष्टि। সানাত শিল্পপতিদের পকেট ভরাতে উত্তর পশ্চিম ভারতের ফুসফুস আরাবল্লীকে ধ্বংসের যে নকশা তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার, এবং তা নিয়ে দেশ জুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, আপাতত তাতে বাধা হয়ে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। বোঝা গেল এই অন্ধকার সময়েও কোথাও না কোথাও আশার প্রদীপ জ্বলে ওঠে। 29শে ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ কার্যত মোদী সরকারকে বড়সড় ধাক্কা দিয়েছেন। গত কয়েকদিন ধরে মোদী সরকারের ভুল পদক্ষেপে অথবা ইচ্ছাকৃত পদক্ষেপে খনি ডাকাতের হাতে লুট হতে বসেছিল আস্ত আরাবল্লী পাহাড় শ্রেণী। গুজরাটের হিম্মতনগর থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লির রায়সিনা হিলস, মানে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত 692 কিলোমিটার দীর্ঘ এই পর্বত শ্রেণীর তলদেশে রয়েছে খনিজের জাদুঘর। তামা, মার্বেল, গ্রানাইট, দস্তা, সীসা, চুনা পাথর, কোয়ার্টজাইট, কি নেই আরাবল্লীর রত্ন গুহায়। আরাবল্লীর জন্ম হয়েছে আনুমানিক প্রোটোরোজিয়াক যুগে, প্রায় 180 থেকে 200 কোটি বছর আগে, যেটা ছিল পৃথিবী সৃষ্টির একেবারে প্রারম্ভিত পর্ব। আরাবল্লীর কাছে হিমালয় পর্বত শিশু। ভারতীয় প্লেট এবং ইউরোশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় তৈরি হয়েছিল আজ থেকে মোটে 4 থেকে 5 কোটি বছর আগে। খ্রিস্টপূর্ব যুগ থেকে আরাবল্লীতে তামা খনন চালু আছে। হরপ্পা সভ্যতায় আরাবল্লীর তামার ব্যবহার ছিল। ফলে বুঝতেই পারছেন, এই রত্ন গুহার ভান্ডার অতি কৌশলে মাইনিং মাফিয়া এবং বিল্ডারদের হাতে তুলে দিতে চাইছিল সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট সেই লক্ষ কোটি টাকার খেলায় সরাসরি লাগাম টেনে দিয়েছে। ফলে ধাক্কা খেলেন মোদী, তার মন্ত্রীরা এবং গোটা সিস্টেম। আদালতের এই রায়ের পর বিরোধীরা বলেছে, এই সরকার যে লক্ষ কোটি টাকার খেলায় মেতেছিল তার পর্দা ফাঁস হয়ে গেছে। পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, এটা হার জিতের প্রশ্ন নয়, আরাবল্লী পরিবেশগত দিক থেকে একটি অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল। মোদী সরকার তার সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট আগের নির্দেশ স্থগিত রেখে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। আমরা পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের পদত্যাগও দাবি করছি, যিনি এই নতুন সংজ্ঞাকে ধারাবাহিকভাবে সমর্থন করছিলেন। একটা কথা সরলভাবে বলার চেষ্টা করি, যে কোনো বিষয়, বিশেষ করে বন, জঙ্গল, পাহাড়, মূলবাসীদের জীবন সংগ্রাম, নদী, জলবায়ু, পরিবেশের মতন স্পর্শকাতর বিষয়ে বিবাদ তৈরি হলেই প্রথমেই সেই ফাইল মন্ত্রকে যায়। তারপর যথারীতি বসে এক্সপার্ট কমিটি, নথিপত্র তৈরি হয়, মামলা গড়ায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। পুরো প্রক্রিয়াটা এত জটিল যে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কিন্তু খুব সোজা করে বললে আরাবল্লী বা আরাবল্লী পাহাড়ের লড়াইটা ছিল মূলত দুপক্ষের। একদিকে ছিল পাহাড় বেচে খনি ডাকাতদের পকেট ভরতে চাওয়া মোদী সরকার। হরিয়ানা, রাজস্থান, গুজরাট সব জায়গাতে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ পাহাড় বেচার পেছনে ছিল সরকারের পুরো ইকোসিস্টেম। আর অন্যদিকে ছিল পাহাড় বাঁচাতে চাওয়া মানুষজন, আবার বলছি সাধারণ জনগণ। মূল লড়াইটা ছিল আরাবল্লী কি একটি জীবন্ত প্রাকৃতিক ব্যবস্থা হয়ে থাকবে, নাকি তা হয়ে উঠবে রাজনৈতিক মুনাফা আর ব্যবসার মৃগয়া ক্ষেত্র।
সোজা কথায় আরাবল্লীকে ঘিরে এই লড়াই ছিল পাহাড় বেচা সরকার বনাম পাহাড় বাঁচাতে চাওয়া জনগণের। আজ সুপ্রিম কোর্ট বাতাসের ঝোঁক বুঝে জনগণের পাশেই দাঁড়িয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি এ.জি. মাসিহাকে নিয়ে গঠিত বেঞ্চ পাহাড় বাঁচাতে চাওয়া মানুষের সঙ্গে দাঁড়িয়ে পাহাড় বেচতে চাওয়া সরকারের মুখোশটা নগ্নভাবে খুলে দিয়েছেন। সুপ্রিম কোর্ট শুধু দিল্লির মসনদে থাকা সরকারকেই ধাক্কা দেয়নি, তার চেয়েও বড় আঘাত করেছে সরকারের কোলে বসে থাকা মাইনিং মাফিয়া এবং বিল্ডার লবিকে। প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুজরাট, হরিয়ানা, রাজস্থান যেখানেই হোক যে কোনো উদ্দেশ্য চলা সব ধরনের খনন কাজ বন্ধ থাকবে। প্রশ্ন হলো, এই মাইনিং মাফিয়াদের পেছনে কারা রয়েছে? বেশিরভাগ খনন পাত্রাই কারণ না কারোর পুলিশ অফিসারের পরিবারের নামে, কোনো আইএএস বা আমলার নামে, কোনো সেক্রেটারির নামে, নয়তো কোনো নেতার পরিবারের নামে, কারো স্ত্রী, কারোর ভাই, কারোর ভাইপো, কারোর কাকা, এইরকম আত্মীয় স্বজনদের নামে পাত্তা বিলি হয়েছে। সোজা কথায় এটাই সেই হোয়াইট কলার ক্রাইম, যেখানে আমলা, নেতা, বিউরোক্র্যাট এবং মাফিয়া একাকার হয়ে জড়িয়ে থাকে। হরিয়ানা, রাজস্থান, গুজরাট, আগে দিল্লিতেও যে সমস্ত খনন পাত্তা ছিল বা আছে তার বেশিরভাগই ক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত লোকজনের হাতে। এর মধ্যে রয়েছেন সরকারি অফিসার, রাজনৈতিক নেতা আর প্রভাবশালী শিল্পপতিরা, যারা সবাই এই খনন ব্যবসার অংশ। এবার আসুন এক লাইনে খেলাটা বুঝে নেওয়া যাক যে মন্ত্রীজির আসল খেলাটা কি ছিল। মোদিজির এই মন্ত্রী একইভাবে যেমন মোদি ঘনিষ্ঠ, ততটাই অমিত শাহেরও ঘনিষ্ঠ, সর্বোপরি সংঘ পরিবারেরও ঘনিষ্ঠ। তিনি ভূপেন্দ্র যাদব, তিনি পরিবেশ মন্ত্রী, ফলে এক্সপার্ট কমিটিও তারই অধীনে। আরাবল্লী পাহাড়ের কতটা এলাকা ঘিরে তথাকথিত উন্নয়নযোগ্য হবে, কবি শঙ্খ ঘোষের ভাষা ধার করে বললে, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে থাকে যে উন্নয়ন, সেই সম্ভাবনা খতিয়ে দেখতে 2024 সালের 9 মে ভূপেন্দ্র যাদব এক্সপার্ট কমিটি গঠন করেন। সেই কমিটি এমন এই মর্মে রিপোর্ট তৈরি করে যে আশেপাশের এলাকার চেয়ে অন্তত 100 মিটার উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র আরাবল্লী পাহাড় বলে গণ্য হবে, তার কম হলে সেটা পাহাড় নয়, সমতল। ফলে যেখানে উন্নয়নযোগ্য চলতেই পারে। এটাই ছিল কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞা। এক্সপার্ট কমিটি আরো বলেছিল, দুটি পাহাড়ের মধ্যবর্তী ব্যবধান যদি 500 মিটার বা তার বেশি হয়, তাহলে সেই পাহাড়কে আরাবল্লী রেঞ্জ হিসেবে বিবেচনা করা হবে না। সুপ্রিম কোর্টে এক্সপার্ট কমিটি তাদের রিপোর্ট জমা দেয়, যার ভিত্তিতে গত 20 নভেম্বর প্রাক্তন প্রধান বিচারপতি বি.আই. গাভারের নেতৃত্বাধীন বিচারপতি কে. বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ কমিটির সুপারিশ গ্রহণ করেন। কি বলা হয়েছিল রিপোর্টে, যা গত নভেম্বরে গ্রহণ করেছিল শীর্ষ আদালত? মন্ত্রীর এক্সপার্টরা বলেছিলেন, আরাবল্লীতে 100 মিটারের নিচে যে পাহাড়গুলো রয়েছে সেগুলোকে পাহাড় হিসেবেই ধরা হবে না। ফলে কি হলো, ছোট টিলা, প্রাকৃতিক ঢাল, সবুজে আচ্ছাদিত নিম্নভূমি আইনি সুরক্ষার বাইরে চলে যায়। ফলে এটা একটা এমন আইনি কৌশল যা প্রকৃতিকে রক্ষা নয়, বরং প্রকৃতিকে শোষণের জন্য প্রস্তুত করে। ভারী শিল্পে এখন বিনিয়োগ কমে আসায় কর্পোরেট পুঁজির একমাত্র লক্ষ্য পরিষেবা ক্ষেত্র, আর তার সঙ্গে দেশের জল, জঙ্গল, খনির উপর অবাধ নিয়ন্ত্রণ। রাজস্থানে আরাবল্লীর মার্বেল এবং গ্রানাইট মধ্যপ্রাচ্য, ইউরোপ, চীনে রপ্তানি করা হয়। এখানেই আসল খেলাটা লুকিয়ে। আরাবল্লীতে বেশিরভাগ পাহাড়ই 100 মিটারের নিচে। তথ্য বলছে মোট 12,000-এর বেশি পাহাড়ের মধ্যে 100 মিটারের নিচে রয়েছে 12,881টি, আর 100 মিটারের উপরে মাত্র 1,048টি, অর্থাৎ 90%-এরও বেশি পাহাড় 100 মিটারের নিচে। মানে দাঁড়ালো এই এক সিদ্ধান্তেই 4 রাজ্য জুড়ে আরাবল্লীর 90%-এর বেশি জমি বিল্ডার লবি, মাইনিং লবি আর মাইনিং মাফিয়ার হাতে তুলে দিতে চলেছিল মোদী সরকার। আর মাইনিং মাফিয়ার লাভের বড় অংশ শেষ পর্যন্ত কার পকেটে যায় তা তো সবারই জানা। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই কৃষক, শ্রমিক, পরিবেশ কর্মী থেকে শুরু করে আমজনতা সবাই প্রতিবাদে ফেটে পড়লো। প্রতিবাদ দাবানলের মতন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়লো। সর্বত্র আন্দোলন শুরু হলো, কারণ মানুষ বুঝে গেছিল মাফিয়া আর বিল্ডাররা এই জমি দখল করে নদী শুকোবে, পুকুর নষ্ট করবে, দূষণ ছড়াবে। 3 বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে উত্তর ভারতে কৃষক আন্দোলনের পর এমন ব্যাপক জন আন্দোলন, অনশন এবং ক্ষোভ আর দেখা যায়নি। মানুষ বুঝে ফেলে, রাষ্ট্রের আইন যখন সম্পদ আহরণকারীদের স্বার্থের সঙ্গে একাত্ম হয়ে যায়, তার প্রভাব কি মারাত্মক হতে পারে।
গ্রামে গঞ্জে যখন আন্দোলন ছড়িয়ে পড়ল সরকার তখনও নীরব, কিন্তু সুপ্রিম কোর্টের 3 বিচারপতির সামনে এগিয়ে এলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল স্পষ্ট বলেছেন, এটা পরিবেশের প্রশ্ন, আদালতকে হস্তক্ষেপ করতেই হবে। তার ফলেই এই পরিবর্তিত নির্দেশ। এই রায় একদিকে যেমন মোদী সরকারের মুখ পুরল, অন্যদিকে সুপ্রিম কোর্ট নিজের আগের রায়ও স্থগিতাদেশ দিয়ে সব ধরনের খনন অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। বন্ধুরা, যদি মোদী সরকারের পর্দার আড়ালের কমিশনের খেলাটা বুঝতে চান, তাহলে এই মামলাটা বোঝা জরুরি। দেখুন, মোদী সরকারের আরাবল্লী লুট করার এই পদক্ষেপ যে মন্ত্রী মশাইয়ের একক সিদ্ধান্ত নয় তা সবাই জানে। প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া এই সরকারে গাছের পাতাও নড়ে না। সেখানে ভূপেন্দ্র যাদবের মতন মন্ত্রীরই বা কতটা স্বাধীনতা আছে? তাই দেশ জানতে চায় এমন সিদ্ধান্তের পেছনে আসল উদ্দেশ্য কি ছিল, কাকে খুশি করতে চাওয়া হচ্ছিল, কাদের লাভ পাইয়ে দেওয়া হচ্ছিল। কারণ আপনি তো এই পুরো আন্দোলনের ভেতর পর্যন্ত জড়িয়ে রয়েছেন। আরাবল্লী পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত শ্রেণী। আরাবল্লী মাঝখানে বুক চিতিয়ে না দাঁড়ালে পশ্চিম ভারতের মরুভূমি অনেক আগেই পূর্ব ভারতকেও গ্রাস করে নিত। এই কারণেই আরাবল্লীকে বলা হয় ভারতের গ্রেট গ্রিন ওয়াল। থর মরুভূমির ধূলি ঝড়ের হাত থেকে উত্তর ভারতকে নীরবে রক্ষা করে চলেছে এই আরাবল্লী। দিল্লি এবং এনসিআর এর কয়েক কোটি মানুষ শ্বাস হিসেবে যে বাতাস নিচ্ছেন, মাটির তলা থেকে যে জল এখনো ওপরে উঠে আসছে, তার পেছনে রয়েছে আরাবল্লীর বনভূমি এবং শিলাস্তর। আর এর উল্টো দিকে পাহাড়ের বুকে লুকিয়ে থাকা বিপুল সম্পদ, পাথর আর খনিজের ভান্ডার লুটে নিতে লোভ লালসায় ভরা রাষ্ট্রের আইনি ভাষ্য। গোটা বিশ্বেই অর্থনৈতিক সংকট চলছে। ভারতের অতিকায় কর্পোরেট পুঁজি চটজলদি মুনাফার জন্য আরাবল্লীর মতন একটা মৃগয়া ক্ষেত্র খুঁজছে। সরকারও তাদের সামনে মুনাফার প্লেট সাজিয়ে দিতে চাইছে, ঠিক যেমনটা কাশ্মীরে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, ঝাড়খণ্ডে হচ্ছে। গত 13 নভেম্বর সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ একটি রায় সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত সারান্ডা অরণ্যের 31,000 হেক্টর জমিকে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা বলে নির্দিষ্ট করে দিয়েছে এবং ওই এলাকা এবং তার সংলগ্ন আরো 1 কিলোমিটার এলাকায় খনন নিষিদ্ধ করেছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত অরণ্যের দিনরাত্রি ছবি শুটিং এই সারান্ডার জঙ্গলেই হয়েছিল। কবি শক্তি চট্টোপাধ্যায়ের বহু অনবদ্য কবিতা সৃষ্টি হয়েছে সারান্ডার জঙ্গল এবং সেখানকার মানুষের জীবন ঘিরে। সারান্ডার মূল বৈশিষ্ট্য হচ্ছে ঘন শালবন। শালের জঙ্গল নিয়ে এই মুহূর্তে কবি শক্তির লেখা লাইনে মনে পড়ছে, এবার হয়েছে সন্ধ্যা, সারাদিন ভেঙেছে পাথর, পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে। সারান্ডার অপরূপ জঙ্গল যে ক্ষমতার ষড়যন্ত্রে লুট হতে চলেছে, এমনটা আজ করেই হয়তো শক্তি চট্টোপাধ্যায় তার শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রেখেছিলেন জঙ্গল বিষাদে আছে। গত নভেম্বরের সারান্ডা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর পরিবেশবিদরা প্রশ্ন তুলেছেন। সংরক্ষিত এলাকার বাইরে নির্বিচারে গাছ কাটা হলে, ভূগর্ভের জলের ক্ষয় হলে, বন্যপ্রাণীর আসা যাওয়ার পথ অবরুদ্ধ হলে, বিশেষত খনিজ উত্তোলনের মতন কাজ চালু থাকলে পরিবেশের সুস্থায়ী সংরক্ষণ কি আদৌ সম্ভব? আপনারা বলুন তো। প্রকৃতি নিজে কখনো নিরপেক্ষ না। আসলে প্রকৃতিকে রাষ্ট্র যে ভাষায় আইন উন্নয়নের সংজ্ঞা দেয়, সেটাই প্রকৃতির সংজ্ঞা হয়ে যায়। কার্ল মার্কস দেখিয়েছিলেন, পুঁজিবাদ সর্বদাই প্রকৃতিকে মুক্ত উপহার হিসেবে দেখে, যার কোনো মূল্য নির্ধারিত হয় না, কিন্তু অবিরাম তাকে শোষণ করা হয়। ফিরে আসে আরাবল্লীতে। সরকারের মনোনীত এক্সপার্ট কমিটি কি বলেছে? 100 মিটার উচ্চতার নিচে উচ্চতা হলে তা আরাবল্লী পাহাড় বলে গণ্য হবে না। এখানেই তো আসল খেলা। রাজস্থানের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লক্ষ্মীকান্ত শর্মা সম্প্রতি দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি নিবন্ধে লিখেছেন, আরাবল্লী পাহাড়গুলোর উচ্চতা 30 থেকে 80 মিটারের মধ্যে। তার মধ্যে আবার 25% আরাবল্লী মাইনিং মাফিয়ারা ধ্বংস করে দিয়েছে। তার ফলেই দিল্লি এবং উত্তর ভারতে ভয়াবহ দূষণ, তীব্র হিট ওয়েভ, জলের সংকট। আরাবল্লী যে জল রিচার্জে কতটা গুরুত্বপূর্ণ সেদিকেও কোনো নজর নেই। পরিবেশবিদ বাবুইলাল জাজু গত 19শে ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে লিখেছেন, আরাবল্লী হলো মরুভূমির বিরুদ্ধে আমাদের সবুজ দেওয়াল। এর নিচু পাহাড়গুলো সুরক্ষা বলয়ের বাইরে চলে যাওয়া মানে হলো উত্তর ভারতের বালির ঝড় আর মরুভূমিকে আমন্ত্রণ জানানো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক্সপার্টি কমিটির পাখির চোখ ছিল মাইনিং লবির মুনাফা। কিভাবে মানুষের জীবনের মূল্যের বিনিময়ে শকুনের মতন আরাবল্লীকে ছিঁড়ে খাওয়া যায়। এই খননের ফলে অসংখ্য ছোট নদী ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
রাজস্থানের 32টি ব্লকে আজ পানীয় জলেরই অস্তিত্ব নেই। কত জমি অনাবাদি হয়ে গেছে, কত মানুষের জীবিকা ধ্বংস হয়েছে, এগুলো নিয়ে কমিটির গবেষণা করা উচিত ছিল। তার বদলে তড়িঘড়ি করে তারা হিসেব কষলো আরাবল্লীর উচ্চতা 100 মিটারের কম কিনা, যেন 100 মিটার না হলেই পাহাড় থাকে না। 10 থেকে 20 মিটারের যে পাহাড়ি শৃঙ্খল, সেগুলো মরুভূমির বিস্তার ঠেকায় কিনা, সেখান থেকেই যে নদীর জন্ম, সেগুলোর ভবিষ্যৎ কি? ধ্বংস হওয়া নদীগুলো আদৌ ফিরবে কিনা, এই প্রশ্নগুলো একেবারেই উপেক্ষিত থেকে গেছে এখনো। এক্সপার্ট কমিটির রিপোর্ট দেখে মনে হওয়াই স্বাভাবিক যে মাইনিং মাফিয়া আর সরকারের মধ্যে গভীর আঁতাত রয়েছে। তাদের রিপোর্ট সেই আঁতাতেরই নগ্ন প্রমাণ। এই সন্দেহ থেকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগের রায় স্থগিতাদেশ দিলেন কিনা আমাদের জানা নেই, কারণ বিচারপতিরা এই কথা উচ্চারণ করেননি। একটা জিনিস লক্ষ্য করুন যে 4 রাজ্য জুড়ে আরাবল্লীর বিস্তার, গুজরাট, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লি, এই 4 রাজ্যেই আজ ডাবল ইঞ্জিন সরকার। তার মানে কি এই 4 রাজ্যে খনি ডাকাতদের লুট চলছে? হরিয়ানায় তো শিবরাত্রির সলতের মতন মহেন্দ্রগড় জেলা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আরাবল্লী সেখানে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজস্থানে যে গতিতে এই ধ্বংস চলছে তাও ভয়ঙ্কর। আজ যে এলাকায় আরাবল্লী বাঁচাও আন্দোলন হচ্ছে, সেখান থেকে প্রতিদিন প্রায় 2000 ট্রাক কংক্রিট, মার্বেল আর নির্মাণ কাজের কাঁচা পাথরে বোঝাই হয়ে চোরাপথে বেরিয়ে যাচ্ছে। আরাবল্লীর মাইনিং মাফিয়াই আজ সবচেয়ে শক্তিশালী লবি। তাদের সামনে আইন, প্রশাসন সবাই কার্যত নতজানু। 1 লাখ টাকার প্রশ্ন এখন, সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি সত্যিই লাগাম পড়বে? ক্ষমতার চোখ কি আদৌ খুলবে? এত বড় জনগোষ্ঠীর জীবন বিপন্ন করে কারোর মুনাফার খেলা এই গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে না। একটা কথা স্পষ্ট করে বলি, জঙ্গল ধ্বংস হলে তাকে কোনোভাবে আবার গড়ে তোলা যায়, কিন্তু 200 কোটি বছরের পুরনো আরাবল্লী ধ্বংস হয়ে গেলে তাকে আর কোনো দিন ফিরিয়ে আনা যাবে না। তাই দেরি না করে এখনই একে সংরক্ষিত ঘোষণা করা জরুরি। আরাবল্লী কোনো পাথরের স্তূপ নয়, এটা উত্তর ভারতের শ্বাসযন্ত্র, জল ভান্ডার, তাপ নিরোধক প্রাচীর। প্রশ্নটা পাহাড়ের উচ্চতা নিয়ে নয়, নৈতিকতার গভীরতা নিয়ে। 100 মিটার না 10 মিটার, এই তর্ক আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার কৌশল, যাতে 90% আরাবল্লী নির্বিঘ্নে লুট করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো এই লুটপাট কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা একটি সংগঠিত ব্যবস্থা। সেখানে মাফিয়া রয়েছে, প্রশাসন রয়েছে, রাজনীতি রয়েছে। এর বিরুদ্ধে যে প্রশ্ন তোলে সে হয়ে যায় উপদ্রবকারী, আর যে লুট করে সে হয় উন্নয়নের অংশীদার। সবশেষে কিছু জরুরি প্রশ্ন, যদি সবকিছুই আইন মেনে হয় তবে সুপ্রিম কোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হয় কেন? যদি খনন বৈধ হয় তবে পাহাড়, নদী, বন বাঁচাতে মানুষকে কেন রাস্তায় নামতে হয়, জেলে যেতে হয়, প্রাণ দিতে হয়? যদি রাষ্ট্র সত্যিই পরিবেশ রক্ষায় আন্তরিক হয় তবে কেন খনন পাত্রা সিংহভাগই ঘোরে মন্ত্রী, আমলা, IAS, IPS এবং তাদের পরিবার পরিজনদের নামে? আজ সুপ্রিম কোর্ট সাময়িকভাবে লাগাম টেনেছে, এই লাগামের ভবিষ্যৎ কতদিন আমাদের জানা নেই, কিন্তু মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, গণতন্ত্র যদি আদালতই শেষ ভরসা হয় তবে নির্বাচিত ক্ষমতা কার স্বার্থে কাজ করছে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।